ओम कृषधरी महाचंडी मुक्तकेशी वलिप्रिये कुलाचार प्रसन्यास्ये नमस्ते शंकर प्रिये घोरदंष्ट्रे कोटराक्षी कीटी शब्द प्रसादिनी घोर घोर रवास्फारे नमस्ते चित्तवासिनी बंधुका पुष्प शंकाशे त्रिपुरे भयनाशिनी भाग्योदय समुत्पन्ने नमस्ते वरवन्दिनी जय देवी जगद्धात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्य वरदे देवी महिषग्नि नमोस्तुते घोर विघ्न विनाशाय कुलाचार समृद्धये नमामि वरदे देवी मुंडमाला विभूषणे रक्तधारा समाकीर्णे करकांची विभूषिते सर्वविघ्नहरे काली नमस्ते भैरव प्रिये नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी भिन्नांजन चय प्रख्ये प्रवीण शव संस्थिते गलत्सनित धाराभि स्मेरानन सरोरुहे पीनोन्नत कूच द्वंद्वे नमस्ते घोर दक्षिणे आरक्त मुख शंताभि नेत्रालीभि विराजिते शबद्वय कृतोत्वंशे नमस्ते मदविह्वले पंचासन मुंड घटित माला लोहित लोहिते नानामणि विशोभाढ्ये नमस्ते ब्रह्म सविते शवास्थीकृत केयूर शंख कंकन मंडिते शववक्ष समारूढ़े नमस्ते विष्णु पूजिते शवमांस कृत ग्रासे षट्हासे मुहुर्मुहु मुख शीघ्र स्मितामोदे नमस्ते शिव वंदिते खड्गमुंड धरे वामे सर्पे भयवरप्रदे दंतुरे च महारौद्रे नमस्ते चंडनायिके त्वं गतिः परमा देवी त्वं माता परमेश्वरी। शवारूढ़े नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलेहपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। শ্যামা মায়ের রূপের ছটায় ভুবন হয় আলোকিত। আজ উপস্থিত হয়েছে এসটিভি বাংলা মাঝদিয়া নদিয়া। ওনার সাথে তো পরিচয় করবই, তান্ত্রিক আচার্য পিতৃসাধক ও মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী ওনার নিজ বাসভবনে আজ এসটিভি বাংলা উপস্থিত হয়েছে। নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। এই বর্তমান সময়ে বহু মানুষের বিভিন্ন সমস্যা, আজ কি উদ্দেশ্যে আপনি কি বার্তা দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে? এটা প্রথম কথা তন্ত্রোক্ত যজ্ঞ। নাথ পরম্পরায় আমাদের অঘরের 3 দিন ধরে অখণ্ড ধূনিচেতন যজ্ঞ হয়, 3 দিন বা 11 দিন। তো এই অখণ্ড ধূনিচেতন যজ্ঞ ভূত চতুর্দশী থেকে চালু হয়েছে। বিভিন্ন কর্ম রয়েছে, তন্ত্রোক্ত কর্ম এবং বিভিন্ন লোকের
বিভিন্ন তন্ত্রকর্মর জন্য, কারোর বশীকরণ রয়েছে, কারোর উচ্চাটন রয়েছে, কারোর স্তম্ভন রয়েছে। এই তন্ত্রত্ব কর্ম নিজের উদ্দেশ্যে বা নিজের স্বার্থে যে প্রয়োগ করা হয়, সেই তন্ত্রত্ব কর্ম এখানে চলছে এবং মায়ের আরাধনা সাধনা এর সাথে চলছে। তো আমাদের ভূত চতুর্দশী আগের দিন কিছু প্রেত চালান, কিছু, যেহেতু ভূত চতুর্দশী আমরা দুটো চতুর্দশী থেকে গুরুত্ব দিয়ে থাকি। এক হলো অঘোর চতুর্দশী, যেটাকে বলা হয় অঘরীদের দিন, আর দ্বিতীয়ত হচ্ছে কি দীপান্বিতা অমাবস্যার আগের দিন আসে ভূত চতুর্দশী। বিশেষ করে চিতাকর্ম 80% তান্ত্রিক জানে না, অমাবস্যার দিন কিন্তু চিতাকর্ম ভালো হয় না বলছি না, ভালো হয় না। ভূত চতুর্দশী বা যে কোনো চতুর্দশীতে চিতাকর্ম, শ্মশানতন্ত্র আলাদা, শ্মশান কর্ম আলাদা, চিতাকর্ম আলাদা। চিতাকর্ম করতে গেলে, সাকসেস পেতে গেলে 100 চতুর্দশীর দিন করতে হবে, এবং সেটা যদি হয় অঘোর চতুর্দশী বা ভূত চতুর্দশী। এগুলোকে মারাত্মক নেগেটিভ কর্ম, বিশেষ করে ভূত চতুর্দশীতে নেগেটিভ কর্মটা হয় বেশি। দীপান্বিতা অমাবস্যায় দুটো কর্মই হয়, শুভ নেগেটিভ। এবং এই অমাবস্যাগুলো বিশেষ করে যেমন কৌশিকী অমাবস্যা, ফলহায়িনী অমাবস্যা, মহালয়া অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই 4টে অমাবস্যা কিন্তু মারাত্মক খুব গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকি তান্ত্রিকদের দিন। শাস্ত্রীজি, এই যে তন্ত্র মানুষের কতটা খারাপ বা নেগেটিভ দিকে এফেক্ট পড়ে, বা কতটা ভালো কাজে এই তন্ত্রটা ব্যবহার করা হয়? তন্ত্রে যেমন ভালো রয়েছে, রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে এবং ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। তন্ত্র এতটাই খতরনাক, এবং যারা তন্ত্র প্রয়োগ করে যদি সঠিক কর্ম না হয়, এক হাতে প্রাণ এক হাতে জীবন নিয়ে কর্ম করতে হয় তাদের। যদি এদিক থেকে ভুল হয়, যেমন ছিন্নমস্তা দেবীর কিছু ক্রিয়া রয়েছে, ধূমাবতী দেবীর কিছু ক্রিয়া রয়েছে, বগলামুখী নাম শুনেছেন, এই বগলামুখীর এক রূপ হয় ধবলামুখী, যাকে বলা হয় শ্বেত বগলা। এগুলো খুব মারাত্মক ক্রিয়া হয়। এই ক্রিয়াগুলো এবং বিভিন্ন মারাত্মক কিছু ডামরিয়া তন্ত্র আছে, ভোট ডামর তন্ত্র আছে, যেমন আগম নিগম তন্ত্র সাধারণত খুব এতটা খতরনাক নয়, কিন্তু এই ডামর, ভোট ডামর তন্ত্র, কঙ্কালী মালিনী তন্ত্র যারা কাপালিকরা প্রয়োগ করত, এই তন্ত্রগুলো যখন প্রয়োগ হবে বিশেষ কাজে, এক হাতে প্রাণ আর এক হাতে কাজ নিয়ে বসতে হয়। আর এই যে এখন যে যজ্ঞটা হচ্ছে, সেটা কি যজ্ঞ হচ্ছে, মানে কি হিসাবে আহুতি দেওয়া হচ্ছে, বা কি হিসাবে এই প্রক্রিয়াটা চলছে, যদি একটু বলেন। দশমহাবিদ্যার হোম চলছে, প্লাস সাম্রাজ্য কালী। কালী সবাই পুজো করে, কালী প্রয়োগ সবাই করতে পারে, ঠিক আছে। তন্ত্রত্ব কালী, রহস্য কালী পুজো সবাই করতে পারে। সাম্রাজ্য কালী, যাদের সাম্রাজ্য অভিষেক, মহাসাম্রাজ্য অভিষেক, কুলাচারিতে দীক্ষিত, পুণ্যাভিষেক শুধু নয়, সপ্তাভিষেক, পুণ্যাভিষেক। একটা তান্ত্রিক হতে গেলে অনেকে তান্ত্রিক আমি বড় নাম লিখে দিচ্ছে, তাদের পুণ্যাভিষেক সপ্তাভিষেক হয়নি। শুধু পুণ্যাভিষেক সপ্তাভিষেক হলে হবে না, তার সাম্রাজ্য অভিষেক প্লাস তার মহাসাম্রাজ্য অভিষেক। মহাসাম্রাজ্য অভিষেক যখন হবে কুলাচারিতে, তখন সে সাম্রাজ্য কালীর কিছু প্রয়োগ রয়েছে, খুব কম লোকের কাছেই রয়েছে। এগুলো আগেকার দিনে খুব রাজা মহারাজারা, তাও ওদের কাছে রেয়ার থাকতো, রাজাদের জন্য প্রয়োগ হতো এই সাম্রাজ্য কালী। টিভি খুললেই বহু তান্ত্রিকদের পরামর্শ, কিন্তু কে সঠিক আর কে বেঠিক, কার কাছে গেলে মানুষ সমস্যার সমাধান পাবে, সেটা কি করে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আমি একবারও বলি না যে আমার কাছে আসতে হবে। যার কাছে যান, সে অনুরাগ শাস্ত্রী হোক, রাম শ্যাম যদুমধু যেই হোক, যার কাছে আপনার সমস্যা বলতে হবে না, আপনি গেছেন তার কাছে গিয়ে আপনার কি প্রবলেম সে যদি বলে দিতে পারে, সেই জ্যোতিষতান্ত্রিক, তবেই সে তন্ত্রটাকে জ্যোতিষটাকে জানে। কেননা এটা ঘোর কলিযুগ, মিথ্যাচার ভর্তি হয়ে গেছে। আগেকার দিনে দেখা যায় ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বেরোতো, এখন কিন্তু তা বেরোয় না, কারণ এখন মিথ্যার ভাগ বেশি। এখন এই মিথ্যার ভাগের জন্য আগেকার তন্ত্র কি হলো, 2 মিনিট কি 3 মিনিট মন্ত্র পড়ার সাথে সাথে কাজ হতো সত্য যুগে, আর এটা ঘোর কলিযুগ, এখন টাইম লাগে, সময় লাগে। তো এই জায়গাটা কি হয়, এই মানে পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, তো এই জায়গাটা খুব ফট বেরিয়ে গেছে। কারণ আপনি ডাক্তার বলুন, শুধু জ্যোতিষতান্ত্রিক বলে নয়, ডাক্তার যান, উকিল যান, সব জায়গায় দেখবেন একটা ব্যবসা, মন্ত্রী, পুলিশ, সব জায়গায়, কিন্তু সবাই নয়। 99% হতে পারে, 80 থেকে 99% হতে পারে, কিন্তু এখনও একজন হলেও সঠিক রয়েছে। কেননা তন্ত্র অদৃশ্য হলেও সত্য, আমাকে নতুন করে প্রমাণ করতে হবে নয়। আমার আগে রামকৃষ্ণদেব, গুরু বামদেব এবং বিভিন্ন ঋষিমুনিরা প্রমাণ করে গেছে এই তন্ত্র সত্য, মানে অদৃশ্য হলেও সত্য। এবং যেমন একটা হাওয়া আসছে, আমরা অনুভব করতে পারি, দেখা যায় না এই তন্ত্র।
যার কাছে যান, যদি ডক্টর যদি আপনার রোগ না ধরতে পারে তাহলে আপনার প্রতিকার করতে পারবে নয়। আপনার কি সমস্যা, কারোর দেখা গেল স্বামী ছেড়ে চলে গেছে বা স্ত্রী ছেড়ে চলে গেছে বা কী জন্যে গেছে, বিভিন্ন ব্যবসা খারাপ যাচ্ছে, তো কারণটা খুঁজতে হবে। আমি একটা ব্যবসা শ্রীযন্ত্রম বা একটা ধনদা কবচ বা ব্যবসা ভালো যায় ব্যাপার বৃদ্ধি কবচ দিয়ে দিলেই তো হবে না। আগে জানতে হবে কেন প্রবলেমটা এলো। একটা জ্বর, মানুষের জ্বর আসে বিভিন্ন কারণের জন্য, তার ভাইরাস জ্বর হতে পারে, করোনা হতে পারে, বিভিন্ন রকম ম্যালেরিয়া হতে পারে। তো এই জ্বরগুলোকে জানতে হবে কেন এলো, টেস্ট রয়েছে। ফার্স্ট আমরা কি জ্বর এলে আমরা একটা ফার্মেসি থেকে বা এমনি নর্মাল একটা প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক আমরা খাই, যখন না আসে আমরা অভিজ্ঞতা ডক্টরের কাছে যাই, ডক্টর টেস্ট করে তারপরে। এই তন্ত্র জিনিসটাও একই। একটা মানুষের স্বামী চলে গেছে, আমি ফটাম করে বশীকরণ করে দিলাম, বশীকরণ হবে না। আগে দেখতে হবে কেন গেল, অন্য লোকের স্বামী স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকায় কেন ছেড়ে গেল, অন্য লোকের গেল না, আপনারই কেন গেল, আগে দেখতে হবে কেন হলো। এ হলো কেন দেখতে হবে। গ্রহদোষ থাকতে পারে, বিভিন্ন গ্রহদোষ মাঙ্গলিকের জন্য হতে পারে, মঙ্গল ডিস্টার্বের জন্য হতে পারে, শুক্রকে আমরা প্রেমকারক গ্রহ বলি, শুক্র ডিস্টার্বের জন্য হতে পারে, এবং বিভিন্ন গ্রহগত দিক থেকে এই ডিস্টার্ব হতে পারে। তাহলে আমাকে গোড়া থেকে নির্মূল করতে হবে, তবে কাজটা হতে বাধ্য এবং লাইফ টাইম হতে বাধ্য, নচেত নয়। প্লাস যদি তন্ত্রক্রিয়া করে থাকে, বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া হয়। মুসলিম তন্ত্রের মধ্যে ভাগ রয়েছে, সুলেমানি রয়েছে, কুফরি রয়েছে, আয়াত রয়েছে, বিভিন্ন তন্ত্র রয়েছে। তার মধ্যে হিন্দু তন্ত্রের মধ্যে বহু ভাগ রয়েছে, চিতাকর্ম আছে। কোন তত্ত্বে করেছে, 5টা তত্ত্বের মধ্যে আমাদের তন্ত্র প্রয়োগ হয়। এই যে পঞ্চভূত অনেকে পঞ্চভূত বলে, পঞ্চভূত আসলে অনেকে 5টা মাথা নিয়ে পঞ্চভূত বলে। এই পঞ্চভূত ধরা নেই। পঞ্চভূত কথার অর্থ হলো অগ্নি, বায়ু, জল, পৃথ্বী, এই 5টা তত্ত্ব। একটা মানুষ যখন মারা যায়, দেখা যায় মানুষটাকে পোড়ানো হচ্ছে, হিন্দু মতে, মুসলিম মতে পোতা হচ্ছে। পোড়ানোর সময় কি হচ্ছে, এই যে ভূতটা কোথায় মিশছে, আগুনে যখন পুড়ছে অগ্নিতে মিশছে, কিছুটা বায়ুতে মিশছে, কিছুটা মহাকাশে যাচ্ছে, কিছুটা জলে যাচ্ছে, কিছুটা মাটিতে। যখন মুসলিমদের মরা হচ্ছে সেই একই সিস্টেম, পুড়ছে, সেখানে কিন্তু একটা গ্যাস তৈরি হচ্ছে, গরম হচ্ছে, অগ্নি প্লাস মাটি প্লাস এই গ্যাসটা কিন্তু মহাকাশে, বায়ুতে প্লাস জলে, এই 5টা তত্ত্বে মিশছে। এটাই হচ্ছে এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বকে বশ যে করতে পারে তবেই সে পঞ্চভূত সাধনা করেছে। নট পঞ্চভূত মানে এই 5টা মাথা। এই তন্ত্রটাকে বুঝতে হবে কোন তত্ত্বে করেছে। যদি জল তত্ত্বে করে, অনেকে বলে জল বান মেরে দিয়েছে, অগ্নিবান মেরে দিয়েছে, সেগুলি তত্ত্বটাকে বুঝে সেই অনুযায়ী, এবং চিতাকর্ম করেছে। এবং বাস্তুতে দোষের জন্য এমন দেখা গেছে, শিলিগুড়ি আমার একটা ক্লায়েন্ট শিলিগুড়িতে চেম্বারে এসেছিলো, কোনো মানে সমস্যা নেই, গ্রহগত নেই, বাস্তুর দিক নিয়ে, হট করে একটা শিলিগুড়িতে হংকং একটা মার্কেট রয়েছে, ওখান থেকে একটা গণেশের মূর্তি নিয়ে যায়। সেই মূর্তিটা ছিল হাড়ের তৈরি, সাদা, খুব দেখতে সুন্দর। বাড়িতে নিয়ে যাবার এমন দিকে রেখে সংসার ব্যবসা তো গেল, তার স্ত্রীও ছেড়ে চলে গেছে। ওই মূর্তিটা সরানোর পর কিছু পুজো পাঠ কর্ম করার পর সেই জায়গা দেখা গেছে ঠিক হয়ে গেছে, কোনো প্রতিকার ছাড়া। মেন আগে দেখতে হবে, গোড়া দেখতে হবে কেন হলো আমার সমস্যাটা, নট আগে বশীকরণ বা নট ব্যবসার জায়গা ভালো। আগে আমার দেখতে হবে কেন হলো, অন্য কারোর তো হলো না। অনেকে দেখা যায় ছেলে মেয়ে পড়াশোনা করছে না, নীল সরস্বতী কবচ বা কোনো একটা কবচ পরিয়ে দিচ্ছে পড়াশোনা যাতে করে, বা কোনো একটা স্টোন পরিয়ে দিচ্ছে। আগে জানছে না যে আমার ছেলে মেয়েটা কেন পড়াশোনা করছে না, বা কুপথে বা কুসঙ্গে কেন মিশছে। আগে গ্রহগত ডিস্টার্বও থাকতে পারে, কেউ তন্ত্রক্রিয়াও করতে পারে। এবং এই নীল সরস্বতীর ব্যাপারে অনেকে নীল সরস্বতী পদে সরস্বতী পুজোর সময় লাপায়। আসলেই কিন্তু নীল সরস্বতী কিন্তু সরস্বতী পুজোর সময় যে পুজোটা হয় না, নীল সরস্বতী একটা তারার রূপ। নীল সরস্বতী পুজোর সময় সেটা হয় বাগেশ্বরী, যা বা পীরজাত সরস্বতী। এই নীল সরস্বতীর মধ্যে মাতঙ্গিনী রয়েছে, দেখবেন হাতে মুন্ড, সবুজ রঙের দেবী। তো এইগুলো প্রয়োগ রয়েছে, কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে মেন গোড়াটাকে ঠিক করতে হবে। আমি একটাই কথা বলবো, আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। যার কাছেই যান, যে আপনার প্রবলেম আপনার বলার আগে বলতে পারবে, নিশ্চয়ই সেই প্রতিকার করতে পারবে। সে অনুরাগ শাস্ত্রী হতে পারে, অন্য কেউ হতে পারে। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর্স। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে।
আমরা শাস্ত্রীজির যজ্ঞ করা দেখলাম এবং শাস্ত্রীজির সাথে অনেক রকম কথাও বললাম। এবার শাস্ত্রীজির কাছে যেসব ভক্তরা এসছেন তাদের সাথে কথা না বললে কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না। সেই সব ভক্তদের সঙ্গে আমরা এবার একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? নবদ্বীপ থেকে। কতদিন ধরে এখানে আসছেন? এই 1 মাস হলো। যে সমস্যা নিয়ে এসছেন সেটার কি কোনো সুরাহা পেয়েছেন এখানে এসে? সমস্যা বলতে হয়নি, উনি দেখেই বলে দেয় সবাইকে সমস্যার কথা। ডেট অফ বার্থ কিছুই লাগে না, এমনি ফেস দেখলেই বলে দেয়। সুরাহা হচ্ছে আপনার মনে হচ্ছে? যেটা বলেছেন উনি সেটা সত্যিই বলেছিলেন, যা যা বলেছেন সেগুলো সব সত্যিই বলেছে। আপনি কোথায় থাকেন? কৃষ্ণনগর। আচ্ছা, তো এই অনুরাগ শাস্ত্রীজির কাছে কতদিন আসেন? এই প্রত্যেক বছরে বছরে আসা হয়। কত বছর হলো? আজ থেকে 5 বছর। আচ্ছা, তো আপনি যে সমস্যা নিয়ে কি এসেছিলেন এখানে? হ্যাঁ, সমাধান হয়েছে? সমাধান হয়। তাহলে কি এখানে আসলে কাজ হয়? অবশ্যই হয়, কাজ হয় বলেই তো আসা। কাজ, অনেক কাজ ভালো হয়েছে। আচ্ছা, তার জন্য কি অনেক বড় কিছু খরচা হয়? তেমন কিছু নয়, সামর্থ্য বুঝে নেয়। আচ্ছা, তো আপনি এই যে ভালো কাজ হয়েছে আপনি অন্যদেরকে কি বলবেন? ভালো বলতে হবে, ভালোই বলি, এখনো বলি, সবাইকে বলি এখানে আসলে সব কিছু সমাধান সকলেই হবে, ভালো হবে। আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, এখানে কতদিন যোগাযোগ হয়েছে? এখানে 5 বছরের মতো। আচ্ছা, আপনি কি কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, সমস্যা নেই। আর সেই সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, তো কতদিনে কাজ হলো আপনার? এখানে আমার খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ হয়ে গেছে। খুব ভালো কাজ হচ্ছে আমাদের। সেখানে কি সেরকম কোনো বেশি পয়সা কড়ির ব্যাপার আছে? না, এখানে খুব সীমিত, মানে যেটা মনে করে দিই সেটাই, কোনো চাহিদা নেই, কোনো দাবাদাবি নেই। পয়সা করে ব্যাপার নেই। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি গোয়ালদার থেকে। আচ্ছা, এখানে কি এর আগে এসছেন? আরো আগে এসেছি। আচ্ছা, কত বছর ধরে আসেন? এখানে আসছে এখন 10 বছর ধরে আসছেন। আচ্ছা, তো আপনি এখানে কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? এসেছিলাম। সমাধান হয়েছে? হয়েছে। তুমি কি এর আগে এসেছিলে? কতদিন আগে? 2 বছর আগে থেকে। আচ্ছা, তখন তোমাকে কিছু বলেছিল? বলেছিল, ভুলে গেছি। আচ্ছা, তো সেই 2 বছর আগের কথা আজকে কি খাটছে? সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বিশ্বাসটা মনে হচ্ছে? তো 2 বছর আগে যদি তুমি আসতে তাহলে তোমার সমস্যাটা 2 বছর আগেই মিটতো তো? তাহলে এখন কি মনে হয় সমস্যাটা মিটবে? এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। मम शत्रु शांतय शांतय ओं ह्रीं स्वाहा ओं एति बगलमगि पत्तंगिर कवचं समाप्तम्। যে যজ্ঞটা হচ্ছে, অনেকের মনস্কামনা নিয়ে আসে, তাও এখানে করে, তাদের অনেকের হয়, যেটুকু আমি দেখেছি। এমনকি আমি নিজেও ওখানে করেছি, তো খুবই ভালো রাতে মানে হয় এটা যজ্ঞটা খুব সুন্দরভাবে। আর এমন কেউ নেই যে যার হয়নি, যে মনস্কামনা নিয়ে আসে তাদের সবারই এখানে পূরণ হয়। দর্শক বন্ধুরা, ম্যাডাম যে বললেন যে উনি প্রথমে সমস্যা নিয়ে এসেছিলেন আর সেই সমস্যা থেকে সমাধানের রাস্তাও শ্রী অনুরাগ শাস্ত্রী খুঁজে বের করেছেন, তাহলে বলাই যেতে পারে যে বিশ্বাস আর সেই রকম ভালোবাসা থাকলে তবেই তো সেই সমস্যার সমাধান হয়, এবং সেই বিশ্বাস আর ভালোবাসা ম্যাডামের আছে বলেই তিনি এক গুরুত্বপূর্ণ পদে আছেন, সমস্ত দেখভালের দায়িত্বে আছেন। ম্যাডাম, ওনার যে চেম্বারগুলো সেগুলো যদি একটু দর্শক বন্ধুদের সামনে ডিটেলসে বলেন। সোমবার শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর তারকেশ্বর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর চাকদা, শনিবার দক্ষিণেশ্বর মেচেদা,
রবিবার মাঝদিয়া, প্রতি মাসে 20 বার বহরমপুর, 27 বার কোচবিহার, 28 শিলিগুড়ি, 29 মালদা এবং বছরে 2 বার দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। এছাড়া অনলাইনে ভিজিট পে করে দেখিয়ে ডাকযোগে প্রতিকার করার ব্যবস্থা আছে। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে বিশেষ হোমযজ্ঞ করেন। হোমযজ্ঞের আহুতি প্রদানের জন্য অগ্রিম যোগাযোগ করেছে। হেল্পলাইন নাম্বার 7076653802, 9134123806। আচ্ছা ম্যাডাম, এই যে দুটো নাম্বার বললেন, সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট কি আগে থেকে করতে হয়? আগে থাকতে কন্ট্যাক্ট করলে ভালো হয়, কারণ উনি নাম নেন আগে থাকতে। এখন ঘড়ির কাঁটায় 9:45। আপনারা জানেন যে এই তন্ত্রের যে যজ্ঞগুলো হয় বেশিরভাগটাই রাতে। আর আমার সহকর্মী বেশ কিছু প্রশ্ন আমাদের শাস্ত্রীজির কাছে তুলে ধরেছিলেন, যেটা সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নটা আসে। আমি শুনছিলাম যে উনি অনেক কিছু বললেন, যে বলার মধ্যে অনেক কিন্তু গুরুত্ব আছে। একটা কথা শাস্ত্রীজি বললেন যে সমস্যাটা হলেই যে তান্ত্রিকের কাছে যেতে হবে, আগে গোড়াটাকে ধরতে হবে। তাই কোনো একটা পারিবারিক সমস্যা হলো মানেই যে তান্ত্রিকের কাছে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার শাস্ত্রীজির কাছে একটা প্রশ্ন, যে বিজ্ঞান যেটা বাস্তব সত্য আর তান্ত্রিকের মধ্যে তফাৎটা কোথায়? তন্ত্র হচ্ছে কি বেদ বা বৈদিক মেনে চলা হয়। তন্ত্র হচ্ছে কি বাবা, আর বিজ্ঞান হলো ছেলে। এবার বলতে পারেন কেন? দেখুন, বিজ্ঞান আজকে 600 কি 700 বছর আগে আমরা কোথায় বৃহস্পতির রং কি হলুদ আমরা জানতে পারি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানতে পারি, আমরা মঙ্গলের রং লাল জানতে পারি। বিজ্ঞান 600 থেকে 700 বছর, এই ভূগোল বইতে দেখবেন তাই লেখা রয়েছে। যে যে গ্রহ আমাদের আগে জ্যোতিষ কিন্তু আজকের সাবজেক্ট নয়। বেদ কিন্তু শুনে বা শ্রুতি থেকে কিন্তু বেদ সৃষ্টি, আজকের নয় বেদ। তো আমরা দেখতে পাই সেই জিনিসগুলোই বিজ্ঞান লিখছে। কেন? তখনকার ঋষিমণিদের একটা পাওয়ার থাকতো, চোখ। তখনকার দিনে তো ল্যাপটপ বা এই কম্পিউটার বা এই হারমোনিয়াম, আমি যাকে বলি হারমোনিয়াম, বাজিয়ে বিচার হতো না। তখনকার এত চোখে এত দৃষ্টি ছিল, তারা এইভাবে তাকালে বুঝতে পারতো কত কি দূরত্ব, এবং তাদের একটা অঙ্ক ছিল। এবং যত আমাদের মেডিসিন দেখা যায় যে কিন্তু আমাদের সেই ভারতের পুঁথি থেকেই এসছে বেদ, এবং বহু পুঁথি আমাদের কিন্তু ইতিহাস ঘাটলে দেখা হয়ে যায় চুরি হয়ে গেছে ইংরেজদের আমলে এবং মুঘল আমলে, নষ্ট হয়ে গেছে মুঘল আমলে। তো আমাদের দেখা যায় এই যে, কেন আমি বলছি, এই যে আমরা প্লেন বা হেলিকপ্টার যাই, এই যে প্রসেসটা, এই যে বিজ্ঞান যে ভেবেছে, এটা কোথা থেকে ভাবলো? আমরা কিন্তু রামায়ণ পড়লে রাবণের একটা উড়ো রথ বা উড়ো জাহাজ, যাকে বিমান বা উড়োজাহাজও বলে বাংলায়, তো সেই জায়গা থেকে ভাবনা এসছে। আগেকার দিনে আয়না দর্পণ হতো, এখন সেটা টিভি মিডিয়া। এখন আর ওই আয়না দর্পণ হয় না, কেননা টিভি মিডিয়া আসার পর। আগেকার দিনে দৈববাণী হতো, সেই ক্ষেত্রেও কিন্তু দৈববাণী ফোন চলে এসছে, এখন আর দৈববাণী। অনেকে আবার দেখায় আয়না দর্পণ হয়, এখন ওই আয়না দর্পণ, এখন ওটার অস্তিত্ব নেই। বংশ পরস্পর যদি কখনো জাগানো থাকে সেটা আলাদা ব্যাপার। এবং আমরা যে জল, আমরা যে ওয়াটার, আমরা মাটির তলায়, আগে কিন্তু মাটির তলায় জল হতো, আমরা জানতো না বিজ্ঞান। তো আমরা কী করতাম? পুকুর বা নদী থেকে খেতাম। এই যে মাটির তলায় জল কোথা থেকে জানতে পারলো? সেই কিন্তু আমাদের ওই বেদ থেকে চুরি করা। মহাভারতে দেখা গেল ভীষ্মর ইচ্ছা মৃত্যু বর ছিল, এবং ভীষ্ম কারো হাতে জল পান করতো না। তখন অর্জুন তীর বৃদ্ধি করে মাটির তলা থেকে জল বের করেছিল। এবং রামায়ণ খুললে দেখা যায় যে বিদ্যুৎ প্রথম কিন্তু ওই লঙ্কায় যখন আগুন, মানে হনুমানের লেজে লাগানো হয়, জলে যখন বাড়ি মারে জলবিদ্যুৎ, ওই জলবিদ্যুৎ কিন্তু আমাদের ওই তন্ত্র বেদ থেকে। নট আমি বিজ্ঞানকে ছোট বলছি নয়, বিজ্ঞান অবশ্যই, বিজ্ঞান পরে এসছে, বিজ্ঞানের অবশ্যই দরকার, নামটা আলাদা, কিন্তু আগে এটা আমাদের তন্ত্র বা শাস্ত্র। তখনকার দিনে কিন্তু এত ডাক্তার ফাক্তার ছিল না, তখন বৈদ্য ছিল, তারা মানুষরা তখন সেই থেকে সংস্কার এই আজ এসছে। এখনও অলিম্পিক
করতে গেলে দেখা যায় সেই লাইট কিন্তু আজকে বিজ্ঞানের লাইট রয়েছে, কিন্তু সেই অগ্নি প্রজ্বলিত করে করা যায়। কেমন এই তন্ত্রে কেন এত আমি বলছি, তন্ত্র শুধু নয়, এই যে আমাদের বৈদিক আচার বা শাস্ত্রের যে জিনিস দেখবেন, প্রাকৃতিক জিনিস, আপনার এই যে জিনিসটাগুলো নিয়ে আপনি করছেন বিজ্ঞানের আবিষ্কার, এগুলো কিন্তু খারাপ বা কোনো গ্যারান্টি নেই। আর আমাদের যে শাস্ত্রে যে ইয়েগুলো রয়েছে, আগেকার দিনের মানুষ বা আগেকার যে যুগে যে শাস্ত্র থেকে এসছে সেগুলো কিন্তু আজ যুগ যুগ চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এখনকার দিনে একটা বিল্ডিং 50 বছর কি 60 বছর যাচ্ছে নয়, আর আগেকার দিনে যে জিনিসগুলো বেদ বা শাস্ত্র মেনে চলা হতো সেই সময় কিন্তু সেই জিনিসগুলো এখনও মানুষ 500 বছর, 1000 বছর, 25,000 বছর, যেমন আপনার কেরালায় রয়েছে 20,000 বছর আপনার মন্দির আমি দেখে এসেছি। তাহলে তারা কি করে রয়েছে সেই মন্দিরগুলো, সেগুলো বুঝতে হবে। তো আমাদের, এবং আপনি সমাজটা দেখুন, আজ থেকে আপনি 40 বছর আগে চলে যান, সমাজটা দেখুন, আর আজকের সমাজটা দেখুন, অনেক পরিবর্তন। আগেকার মানুষের গড় আয়ু কত ছিল, আর এখন মানুষের গড় আয়ুটা দেখুন। আর শাস্ত্রীজি, আমার একটা প্রশ্ন, যে আপনার তো মনে হয় খুব বেশি বয়স না, তো আপনি কতদিন ধরে এই তান্ত্রিক জগতে? আমাদের বংশ পরস্পর জন্মের পর থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি তন্ত্র সাধক, আপনার কাছে যারা আসেন কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসে? সমস্যা, তন্ত্রত্ব সমস্যা বিভিন্ন রকম হতে পারে, যেমন বশীকরণ হতে পারে, বিচ্ছেদ হতে পারে, বিচ্ছেদ হয়ে যেতে পারে। এবার ওটা তন্ত্রত্ব সমস্যা। অনেক সময় দেখা যায় ভূতে পেয়েছে বলে চলে আসে, দেখা যায় নার্ভের রোগী। অনেক জায়গায় ওঝা, মৌলমা, কবিরাজের বাড়ি গিয়ে সেখানে গিয়ে কোনো কিছু আমার কাছে এসছে, খুব খারাপও লাগে। মেয়ে বা ছেলে, তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার হয়েছে, যেমন নাকে একটা ধোয়া দেওয়া প্রথা রয়েছে, দেখা যায়। এমনি দেখবেন আপনি সুস্থ মানুষ নাকে ধোয়া টানতে পারবেন না। আমি পরে পরীক্ষা করে দেখলাম ওদের নার্ভের এবং সাইকো প্রবলেম কিছু হয়, প্রেতে পাওয়া, তারা ডাক্তারের কাছে যায়। তো এই ব্যাপারটা তন্ত্র জিনিসটাকে দেখতে হবে যে তন্ত্রের সমস্যা কিনা। একটা কেস মামলায় পড়ে যেতে পারে, সেটা তন্ত্রের দিয়েও প্রতিকার হতে পারে। একটা ডাক্তারি, যেমন ডাক্তারি রোগ যেগুলো হয় সেগুলো কিন্তু ডাক্তারের মধ্যে। এবার কেউ তন্ত্রক্রিয়া করেও রোগ বাগ হয়ে যাচ্ছে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। তন্ত্রটা কি, শরীরকে রক্ষা করতে যে শাস্ত্র। জ্যোতিষ কি, জ্যোতি মানে আমি বিচার করব তার কি সমস্যা, চোখ জ্যোতি কথার অর্থ। তো সমস্যাটা যদি তন্ত্রত্ব হয়, যখন ডাক্তারের কাছে গিয়ে রোগ সারছে না, বা কোনো জায়গায় যখন মানুষ, কখন দেখবেন একটা মানুষ এমনি সময় ভগবানকে কেউ ডাকে না, যখন বিরাট একটা সমস্যায় পড়ে ভগবান, বা একটা মানুষ যখন মৃত্যুমুখে ভগবানের কাছে, যখন দেখা যাচ্ছে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ভাবতে হবে আপনাকে একটাই রাস্তা খোলা রয়েছে। কেউ কিছু ক্রিয়া বা আপনার গ্রহগত দিক ডিস্টার্ব হতে পারে, বাস্তু দোষ, তখন আপনাকে তন্ত্রত্ব সঠিকভাবে সঠিক জায়গায় এটাকে প্রতিকার করতে হবে। শাস্ত্রীজি, অনেকেই বলে যে তন্ত্র নাকি বেশি দিন স্থায়ী হয় না, আপনি কি বলবেন? এটা ভুল কথা। সেটা যদি কবিরাজি কিছু হয়, আমাদের মায়াঙে কিছু ক্রিয়া রয়েছে, মায়াঙে কিছু হয়। কিছু লোক ছিল ওখানকার, মানে অত পড়াশোনা জানতো না, অশিক্ষিত ছিল, তারা হচ্ছে কি শুনে কিছু সাবর মন্ত্র ওরা ইয়ে করতো। এবার যেগুলো উঝা হয়, কবিরাজ হয়, কিছু দীক্ষিত নয়, মুসলিম তন্ত্র হয়, এগুলো কী হয়, ওরা বিচার তো করে না, ওরা শাস্ত্র জ্ঞান মেনে করে না। ওই ক্রিয়াগুলো যদি বাইচান্স কোনো টাইমে লেগে যায়, তখন কি হয়, ওগুলো স্থায়ী নয়, 21 দিন থেকে 3 মাস। যেগুলো অরিজিনালি তন্ত্র, রহস্যতন্ত্র, শাস্ত্র জ্ঞান মেনে যে তন্ত্রগুলো প্রয়োগ হচ্ছে, সেই তন্ত্র যদি গোড়া থেকে নির্মূল করা হয়, লাইফ টাইম প্রতিকার হতে বাধ্য, যজ্ঞ কর্মের মাধ্যমে যদি করা হয়, সঠিকভাবে যেগুলো খণ্ডন করা হয়। এই যে ওঝা কবিরাজের মধ্যেও অনেক ফারাক রয়েছে। অনেক সময় দেখা যায় এই যে ওঝা কবিরাজ যায়, কাউকে মারণ ক্রিয়া করতে চলে যাচ্ছে, কাউকে বশীকরণ ক্রিয়া করতে যাচ্ছে। এবার ধরুন আপনি আমার ক্লায়েন্ট, আপনাকে তো আমি কোনো প্রোটেকশন দিয়েই রাখতে পারি, আপনার উপর যে ক্রিয়া না করতে পারে। এবার কি হয়, কিছু লোক এরকম ক্রিয়া করতে গিয়ে সেই ক্রিয়াগুলো তাদের উপর রিটার্ন হয়ে যাচ্ছে। সেই তান্ত্রিকের নাম না, কিন্তু আপনি ধরুন কাউকে বশীকরণ করছে, দুজনের নাম রাখবে, যে করাতে আসে সেই ব্যক্তির উপর প্রয়োগ যাচ্ছে। তো এগুলো সঠিক জায়গা থেকে। আর এখন যে যুগটা হয়ে গেছে, এখন অরিজিনালের থেকে ফেক বেশি। তবে চেনার একটাই আমি উপায় বলে দিয়েছি, এইভাবে যেতে হয়, আপনার ঠকার দিন শেষ, সঠিক জায়গায় যাবেন। তবে আমার একটা জিনিসই খারাপ লাগে, মানে কিছু যাত্রা দল, কিছু ঠকবাজ, কিছু লোকেদের জন্য পুরো জ্যোতিষ সমাজটা বদনাম হতে শুরু করেছে। আপনি যদি এখন লাল কাপড় পরেন বা একটা তিলক লাগান, আমার মতো মালাগুলো পরে নিন, আপনাকেও তান্ত্রিক লাগবে তো। বড় কথা লিখে দিলেন, সবাইকেই লাগবে যে পড়বে, কিন্তু মানুষ চিনবে কি করে? এবার যখন মানুষ ধরছে না, অর্থের পর অর্থ ব্যয় হচ্ছে, তখন মানুষ কিন্তু সেই ব্যক্তিকে দোষ দিচ্ছে না, জ্যোতিষতন্ত্র
জ্যোতিষতন্ত্র মিথ্যা। এই জায়গাটা আমার খুব খারাপ লাগে। আপনি সঠিক জায়গায় যান, আমি বলছি না একবার আমার কাছে আসতে। এই জ্যোতিষতন্ত্র আমার এটা হবি, আমার আলাদা পেশা রয়েছে। এই তন্ত্রটা আমার পেশা নয়, এটা আমার হবি। প্লাস এই তন্ত্রটাকে আপনি সঠিক জায়গায় যান। এটা তন্ত্র আমাদের যে আদি সনাতনী শাস্ত্রটাকে বদনাম করা। আপনি শুধু তাই করছেন না, সনাতনী কালচারটাকে বদনাম করা। অবশ্যই রয়েছে ধবনী যোগ সাধনা, কুণ্ডলিনী সাধনা যোগ, প্লাস মন্ত্র, ধবনী যন্ত্র এবং জড়িবুটি, যেগুলো হয় গাছরা অনেকে বলে, জড়িবুটি, হোম যজ্ঞ একটা অবশ্যই পজিটিভ রয়েছে। আগেকার ঋষিমুনিরা কীভাবে এত বছর বাঁচত, কীভাবে শীতকালে বরফের মধ্যে এখনও রয়েছে, এখনও কী করে রয়েছে, অবশ্যই রয়েছে এখনও। সেগুলোকে সঠিক জায়গায় গিয়ে যদি করান অবশ্যই ফল পাবে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনারা শুনলেন যে শাস্ত্রীজি কিন্তু একটা কথা বললেন, যে এটা আমি কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে আসিনি, এটা বংশ পরম্পরায় চলছে। তো এটা কিন্তু খুব কমই দেখা যায়। আমি একটা প্রশ্ন শাস্ত্রীজির কাছে করতে চাই, যেটা একটু বিতর্কমূলক প্রশ্ন। ম্যাক্সিমাম তান্ত্রিকরা বলে যে নাকি হোম যজ্ঞটা শ্মশান ঘাটে হয়, কিন্তু অনেক তান্ত্রিক বলছে না, শ্মশানে করলে সেটা নেগেটিভটা বেশি হয়। আপনি কি বলবেন? অবশ্যই কর্মের ভাগ রয়েছে, ঠিক আছে। এটা আমার আশ্রম মন্দির, কর্মের ভাগ রয়েছে। যেমন বশীকরণের কিছু কিছু ভাগ, যেমন নেগেটিভ এনার্জি দিয়ে তখন আমাকে চিতাকর্ম করতে হবে, মারণ উচাটন। শ্মশান কর্ম অবশ্যই রয়েছে, আমারও শ্মশান কর্ম আমিও করি, আমার ভূতচতুর্দশী আমি করে এসেছি। শ্মশান কর্ম অবশ্যই রয়েছে, কিন্তু সেটা ভাগ। আপনাকে যদি আপনি মঙ্গল কর্ম আপনার এই অমাবস্যায় বেশি থাকে, আপনাকে তো অবশ্যই মঙ্গল জায়গায় সবসময় যে চিতায় করতে হবে নয়। চিতায় কোন কর্ম করতে হবে, কোন কর্ম কোন দিনে, কোন তিথি, কোন দিকে, সেগুলো ভাগ রয়েছে। চিতাযজ্ঞ রয়েছে এবং বিভিন্ন স্থানে, যেমন মাঙ্গলিক বিভিন্ন গ্রহদোষ চিতায় চলে নয়, শ্মশান বা চিতা এই যজ্ঞ কিন্তু চলবে নয়, তাদের উল্টে ক্ষতি হয়ে যাবে। ভালো কর্ম করতে হবে আপনাকে ভালো জায়গায়, পজিটিভ জায়গায় পজিটিভ কর্ম, নেগেটিভ কর্ম করতে হবে আপনাকে নেগেটিভ জায়গায়। খুব অসাধারণ কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু উনি দিলেন, যে যেখানে ভালো কাজ সেটা ভালো জায়গায়, আর যেখানে খারাপ কাজ সেটা খারাপ জায়গায়। তাই আমি বলছি না শ্মশান অবশ্যই ভালো জায়গা, কিন্তু শ্মশানে অনেক কিছু দেখা যায় যেখানে ভালো মন্দ বিচার না করে অনেকে বসে যাচ্ছে। তো আজ এই অনুরাগ শাস্ত্রীর থেকে কিন্তু অনেক তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরতে পারলাম। তো এবার একটা প্রশ্ন করতে চাই, যে আপনার এখানে যারা আসে কোথা থেকে আসেন? বিভিন্ন জায়গা থেকে আসে, বাইরের থেকেও আসে, এবার কারো অনেকে আসতে পারে না, কালকে এসে গেছে, তো অনলাইনের মাধ্যমেও করাই। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, কলকাতা, ঠিক আছে, শিলিগুড়ি। তো বিভিন্ন জায়গা থেকে আসে, এই বলে অসম্ভব ব্যাপার কোথা থেকে আসে। এবার বিভিন্ন এত জায়গা তো মনে রাখা যায় না, তো বিভিন্ন জায়গা থেকে আসে। আমার বাইরেও রয়েছে, ইন্ডিয়ার বাইরেও আমার ক্লায়েন্ট রয়েছে। তো কেউ যদি ধরুন সরাসরি অনলাইনে কিছু তারা সুরাহা পেতে চায়, কোন নাম্বারে আপনাকে ফোন করলে অনলাইনে পাবে? স্ট্যান্ডের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারে, বুকিং নাম্বারে ফোন করে নেবে। আর শাস্ত্রীজি একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই যেটা করে বশীকরণ, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলেন। অনেকের মনে বশীকরণ কি আদেও সত্য, এই কথাটা আসছে। তো এই বশীকরণ ব্যাপারটা হচ্ছে কি, বশীকরণ হচ্ছে কি, আপনার শাস্ত্রে ষটকর্মে বশীকরণ আছে, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ। এই যে বশীকরণ কথার অর্থ কি একটা মানুষকে বশে চালানো কি আদেও যায়? যদি এটা হতো তাহলে তো যে কাউকে বশীকরণ করতে পারতো। বশীকরণ কথা হচ্ছে কি রাগ, ক্রোধ, কাম, লোভ, এইগুলোকে বশীভূত করা। প্লাস এইগুলো যখন বশীভূত হবে তখন আপনি একটা মানুষকে বশীভূত করতে পারবেন। বা যেগুলো এবার বশীকরণ যখন আপনি বলছেন যে এইগুলো যখন হয়, যারা স্বামী স্ত্রী যারা ছেড়ে চলে যায়, তখন সেগুলো বশীকরণ কীভাবে? অবশ্যই রয়েছে, সেগুলো কর্ম রয়েছে, আকর্ষণ ক্রিয়া রয়েছে, মোহিনী ক্রিয়া রয়েছে। আকর্ষণ কি আপনার দিকে আকৃষ্টটা ছুটে আসবে, এটা ইট যদি আকাশের দিকে ছড়ে মারা হয় দেখবেন নিচে আকৃষ্ট হবে, কেন? মাধ্যাকর্ষণ বল রয়েছে। এই আকর্ষণ বলে আপনার দিকে আকৃষ্ট হলে আকর্ষণ হয়তো আবার অন্যদিকে চলে যেতে পারে, না যায় মায়াং টানতে পারে, মোহিনী দেবীদের মোহজালে আবদ্ধ করতে হবে। প্লাস
কিছু বশীকরণের কর্ম রয়েছে, প্লাস কামিনী ক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে কামাখ্যা তন্ত্র হয়, কাম বান রয়েছে কামদেব দিয়ে। এই কর্মগুলো বিভিন্ন কর্ম রয়েছে, এই কর্মগুলো করতে হবে অবশ্যই। আপনি যে বশীকরণ কথার এইও না, আপনি যে কাউকে যাকে দেখলেন তাকে করতে পারবেন। তাহলে আর মিলিটারিদের মধ্যে আর্মিরা বশীকরণ শিখত, যুদ্ধ নয়। বশীকরণ আপনাকে যাকে চেনেন জানেন, তার সাথে রিলেশন ছিল বা দীর্ঘ বছর সম্পর্ক, স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে, প্রেম প্রেমিকা ছেড়ে চলে গেছে, বা ভাই বন্ধুর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে, যাকে চেনেন তাকে। আপনি টিভিতে দেখেছেন কাউকে বশীকরণ করতে যাবেন বা ফেসবুকে দুদিন আলাপ, তা নয়। আর শাস্ত্রীজি, আমরা অনেক সময় বিজ্ঞাপনে দেখি 2 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, এটা কি সম্ভব? প্রথম কথা, আমার তো কর্ম করতেই তো 3 দিন টাইম লেগে যাচ্ছে, কালকে থেকে আমি স্টার্ট করেছি। প্রথম কথা, বশীকরণ যদি সে 2 মিনিটে পারতো, সে আর অ্যাডভাইসমেন্ট দিত না। তাহলে সে বড়লোক ব্যক্তিকে বশীকরণ করে তার কাছ থেকে অর্থ নিত। এইগুলো হচ্ছে কি পুরোটাই ফেক জিনিসটা। 2 মিনিট 2 ঘন্টায় 3 দিনে কোনো দিনও বশীকরণ হবে না। যদি কেউ দেখিয়ে দিতে পারে, আমি তার কাছে তন্ত্র শিখবো বা তার কাছে আমি পড়ে থাকবো। প্রথম কথা, এই 2 মিনিট 3 দিন এটা হচ্ছে কি পুরোটাই ফেক। একটা তন্ত্রক্রিয়া করতে মিনিমাম, তন্ত্রের জিনিস ধরতে 21 দিন মিনিমাম টাইম লাগে কম করে। অনেক কাজ যদি খুব ভাইটাল না হয়, সে 11-12 দিনে হয়ে যায়। সেটা কাজের উপরে নির্ভর করে, কাজটা দেখে। তবে অবশ্যই 3 দিন 2 মিনিট এটা পুরোটাই ফেক। আর একটা জিনিস আমরা দর্শক বন্ধুদের কাছে মানে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ভর। আমরা অনেকেই জানি আজ শনিবার, আজকে ভর হবে, আজ মঙ্গলবার, আজকে ভর হবে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেকের কাছ থেকে আসছে, ভগবানকে পাওয়াকে এতই সোজা যে শনিবার দিন এই টাইমে ভগবান আসবে? এই ভর সম্পর্কে আপনি কি বলবেন? প্রথম কথা, আমরা শাস্ত্রে দেখা যায় যে ঋষি মুনি, মহাভারত, রামায়ণ, বেদ, আপনি শাস্ত্রে দেখুন না, কোথাও এই ভর, রামকৃষ্ণদেব, বামদেব, তারা বামদেবের মতো লোক এত সাধনা করে তারা মাকে পেয়েছিল, তার তো কোনো দিনে ভর হলো না। রামকৃষ্ণদেবের মতো লোক, নাথ পরম্পরা, আমরা যে নাথ পরম্পরা, গোরক্ষনাথ যে গুরু, যাকে বলা হয় শিবরবি গোরক্ষনাথ, তার কোনো দিনও ভর হলো না। সে মা কালীর সাথে স্বয়ং শিব ছিল, তার তো ভর হলো না। তো আমরা এই যে শাস্ত্রটা, দেবী কি এত সস্তা? এবং দেবী একটা যখন আমরা দেখবেন এই দুর্গাপুজো এলো, দেখুন যখন দেবী আসে না, কিছুতে চড়ে আসে, তখন দেখবেন ঝড় হয়, কখনো বন্যা হয়, বৃষ্টি হয়, কখনো ভূমিকম্প হয় হাতিতে এলে। তো যখন মা কালী আসে, তার আগে মহাকাল চলে। কেননা আপনি দেখুন, যখন যাবেন স্বামী স্ত্রী কিন্তু দুজনাই যাবেন। এখনকার কালচার আলাদা, আগেকার কালচারে কিন্তু এটাই হতো। তাহলে তখন মা যাবে, তার সাথে ভৈরব যাবে। মহাকাল, যদি দক্ষিণা কালী যায়, কালী যায়, তার ভৈরব হচ্ছে কি মহাকাল ভৈরব, কাল ভৈরব। তো সেই ভৈরব যাবে, ভৈরবের আগে কি যাবে? আপনার ছেলে মেয়ে, বীর হনুমান যাবে। তো সেই জিনিসটা এমন ভাঙতে ভাঙতে এটা শরীরের মধ্যে আসতে ভর হয়ে যাচ্ছে। আর সে তার যদি ভগবান, সেই যদি ভগবান হতো, তার শরীরে আসতে পারতো, সে তো এই পৃথিবীর রাজা হতো, মা তো রাজরাজেশ্বরী। এই জিনিসটা পুরোটাই ফেক। কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু ক্ষেত্রে আমি দেখেছি উপদেবী, উপবিদ্যা কিছু টাইমে ভর হয় কিছু ক্ষেত্রে। সেই সময় সেখানে দেখা যায় কি বলির পর বলি চলছে, সেই আত্মা গ্রাম দেবী হয়, উপদেবী হয়। যেমন যোগিনী, 64 যোগিনীর পরে আছে আপনার অপ্সরা, অপ্সরার পর রয়েছে আপনার যক্ষিণীর পর রয়েছে এই একদম নিচের লেভেলের স্তর। আমাদের এই যে যেমন একটা সব গ্রামের একটা গ্রাম দেবী হতো আগে, নগর দেবী হয়, ভিটে দেবী হয়, বাস্তু দেবী হয়, ঠিক আছে। এই দেবীগুলো দেখা যায় কিছু সময় দেখুন পজিটিভ শক্তি সাধনা করতো তারা মৃত্যুর পর, কিছু কিছু ক্ষেত্রে খুব কম তারাই ফেসবুক বা টিভি মিডিয়ায় চুল খুলে খুলে এভাবে নাচ করবে নয়। কোনো জায়গায় যে দেবদেবী এইভাবে, মানে এটা কি সনাতন শাস্ত্রটাকে বদনাম করা। দেখছি ডিজে গান চলছে, কি হয়েছে? ভর হয়েছে, চুল খুলে নাচছে, চুল ঘুরিয়ে ঘুরিয়ে। এই জিনিসটা পুরোটাই আমার কাছে খুব লজ্জনীয় লাগে। সনাতন শাস্ত্রটাকে বদনাম করা এবং অন্য অন্য ধর্ম সেটাকে মজা নিতে পারে, আর কিছুই না। এই যে বুকে রক্ত দিচ্ছেন, এটা কেন? এই বুক কাটাটা হচ্ছে কি বিভিন্ন কর্ম থাকে। আপনি যদি এখন মায়ের সামনে, নিজের মা, ছোটবেলার কথা মনে করুন, যদি বুক কাটেন, মা কি করবে? কষ্ট পাবে। এবার সন্তান বদমাইশ, খারাপ, দুষ্ট সব রকমের সন্তান হয়। এবার বিভিন্ন রকম বিভিন্ন কর্ম এসছে, মা ভালো কর্মগুলোই নেবে, মা খারাপ কর্ম নেবে না। যখন দেখছে সন্তান কষ্ট পাচ্ছে, বুক চেড়ে রক্ত দিচ্ছে,
তখন মা নিতে, এটাকে বলে দুষ্ট সন্তান। মা তো কষ্ট সহ্য করতে পারবে না, করবি না মানে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। ওং লিং বাগালা মুখে ব্রহ্মাস্তয়া বিদ্মহে স্তম্ভন্মানয় ধীমহে তন্নো দেবী প্রচোদয়া। ওং লিং বাগালা মুখে সর্বদুষ্টানাং বাচং মখং স্তম্ভয়ং জ্যাক্লে পরবদ্ধে নাশয়। ওং লিং স্বাহা। ওং লিং বাগালা মুখে সর্বদুষ্টানাং বাচং মখং স্তম্ভয়ং জ্যাক্লে পরবদ্ধে নাশয়। লিং স্বাহা। ওং লিং বাগালা মুখে ব্রহ্মাস্তয়া বিদ্মহে স্তম্ভন্মানয় ধীমহে তন্নো দেবী প্রচোদয়া। ওং লিং বাগালা মুখে সর্বদুষ্টানাং বাচং মখং স্তম্ভয়ং জ্যাক্লে পরবদ্ধে নাশয়। লিং স্বাহা। ওং লিং বাগালা মুখে ব্রহ্মাস্তয়া বিদ্মহে স্তম্ভন্মানয় ধীমহে তন্নো দেবী প্রচোদয়া। ওং লিং বাগালা মুখে সর্বদুষ্টানাং বাচং মখং স্তম্ভয়ং জ্যাক্লে পরবদ্ধে নাশয়। ওং লিং স্বাহা। আপনারা দর্শক বন্ধুরা, আমরা যে এতক্ষণ আপনাদের সামনে যে সমস্ত তথ্য দেখালাম, সেই সমস্ত তথ্য আপনাদের আশা করি খুব ভালো লাগলো। এবং এই মধ্যরাতে এই আপনারা দেখতে পাচ্ছেন যে যজ্ঞের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষদের কিছু বক্তব্যের কথা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। বহু মানুষ বহু সমস্যায় জর্জরিত আজকাল, এমনকি এখন বর্তমান দিনে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যায় মানুষ কিন্তু নাজেহাল। আর একটা কথাও কিন্তু শোনা গেল, যে সমস্ত যারা ওনার কাছে আসেন, যে সমস্ত ক্লায়েন্টরা, তাদের মুখ থেকে শোনা গেল যে উনি কিন্তু ফেস দেখে সমস্যা বলে দেন, কাউকে কিন্তু সমস্যা বলতে হয় না। এটা কিন্তু একটা ভাইটাল একটা বিষয়, যে উনি মুখ দেখে কিন্তু সমস্যার সমাধান এক চুটকিতে মানে একদম সমস্যার সমাধান করে দেন। তো সুতরাং এর থেকে তো আর বড় পাওয়া হতে পারে না কিছু। তার জন্যই বিভিন্ন চেম্বার রয়েছে এবং নিজ বাসভবনেও উনি থাকেন, যারা মাঝদিয়াতে থাকেন বা যারা মাঝদিয়ার বাইরে থেকেও যারা আসবেন, এবং বাইরে যারা আছেন কলকাতা বাইরে যারা আসেন, তাদের জন্যও চেম্বার ওনার রয়েছে। তো সুতরাং অগ্রিম বুকিং করে নিজের সমস্যার জন্য একবার শ্রী অনুরাগ শাস্ত্রীর সাথে কথা বলুন, এবং আমার মনে হয় এক চুটকিতে সমস্ত সমস্যার সমাধান উনি করে দেবেন। সুতরাং ঘরে বসে না থেকে আজ এই দীপাবলির উৎসবে, আলোর উৎসবে মেতে উঠুন এবং নিজেদের জীবনকে আরও আলোকিত করুন, সমস্ত অন্ধকার যাক মুছে। তো সুতরাং সমস্যা থাকবেই, তার সমাধানের রাস্তাও শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে আসলেই হয়তো হবে। তো সুতরাং আজ আমাদের সময় এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, আলোতে মাতবেন এবং সমস্ত বিষাদ গ্লানি সমস্ত মুছে যাক। তো সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।